ইস্টবেঙ্গলের নজরে কি তাহলে এবার উগান্ডার জাতীয় দলের স্ট্রাইকার নাচো এলো ডিফেন্ডার চূড়ান্ত করলো ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ দল গঠনে ইস্টবেঙ্গল এখনও বেশ ভালো রকমই অ্যাক্টিভ রয়েছে। সেখানে বেশ কিছু সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, আরও বেশ কিছু প্লেয়ার আসতে পারে, সেই নিয়েও কথাবার্তা চলছে, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি সিএফএল নিয়ে কথা বলি, তো অনেকেই জানতে চাইছিলে ইস্টবেঙ্গলের ম্যাচ কবে। হ্যাঁ, আজ রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। ঘরের মাঠে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মামনি গ্রুপ পাঠচক্রের সঙ্গে। দুপুর 3টে থেকে খেলা রয়েছে। আর খেলা তোমরা সবাই জানো, দেখা যায় নাম্বার 10 স্পোর্টস যে চ্যানেল রয়েছে, মানে অ্যাপস রয়েছে, সেখান থেকে তোমরা খেলা দেখতে পাবে। তো এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ হবে। টানা 3টে ম্যাচে ইস্টবেঙ্গল জয়ের হ্যাটট্রিক করেছে। জেসিন ভিষ্ণুরা ভালো ছন্দে রয়েছে, তাদের যেরকম দেখতে পাবো তার সাথে সাথে ডেভিডকেও কিন্তু সিএফএল এর জন্য রেজিস্টার করানো হয়েছে বলে শোনা গেছে। তো ডেভিডকেও কিন্তু আমরা আজকে যদি প্লেইং 11-এ দেখতে পাই খুশি হব। যদি বেঞ্চে থাকে তাহলেও কোনো সমস্যা নেই, ডেভিডকে কিন্তু গেম টাইম দিতে হবে, কারণ বড় লিগ, সেখানে সিএফএল এ ডেভিডকে প্রয়োজন রয়েছে। রিজার্ভ টিমে যেরকম সে যদি ভালো পারফরমেন্স করে সিনিয়র দলেও কিন্তু গুরুত্বপূর্ণ সদস্য হতে পারে। কিছুদিন বাদে স্ট্রাইকার এসে গেলে তো ডেভিডরা খুব একটা সুযোগ পাবে না। তো সেক্ষেত্রে আজকে যদি ডেভিডকে বেশ কিছুটা গেম টাইম দেওয়া যায়, গোল করলে নিজে কনফিডেন্স ফিরে পাবে এবং অবশ্যই ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচে সেক্ষেত্রে ডেভিড ভালো পারফরমেন্স করতে পারবে। তো ডেভিডের দিকে নজর তো অবশ্যই থাকবে। তো ইস্ট বেঙ্গলের কীরকম আজকে প্লেইং 11 হতে পারে সেই নিয়ে কথা বললে, গোলের তলায় অবশ্যই গৌরব শুরু করবে। ডিফেন্সে চাকু, জোসেফ, তার সাথে বিক্রম 3 ডিফেন্সে যাবে এবং তার মাঝখানে মিডফিল্ডার হিসাবে বিজয়কে দেখতে পাবো। এবং মিডফিল্ডে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে তন্ময়, তার সাথে জয়কে দেখতে পাবো। উইঙ্গারে পিবি ভিষ্ণুর সাথে রিকি এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু মনতোষ মাঝির সঙ্গে জেসিন টিকেকে শুরু করানো হবে। পরবর্তীতে ডেভিড রয়েছে, আরও 2-1টা প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে, তাদেরও কিন্তু পরবর্তী সময়ে ব্যবহার করতে দেখা যাবে। তো যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করো। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কারোর স্কোর লাইন প্রেডিকশান মেলেনি। তো আজকে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ, কঠিন ম্যাচ, ভাবনা চিন্তা করে একটি করেই স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তীতে অবশ্যই শেয়ার করা হবে। এরপর আমরা যদি সরাসরি ইস্টবেঙ্গলের খবরাখবর নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের নবনিযুক্ত স্প্যানিশ ডিফেন্ডার নাচো, সে কিন্তু কলকাতায় চলে আসবে। সেই মতন কিন্তু মধ্যরাত্রে কলকাতা বিমানবন্দরে চলে এসেছে এবং নাচোকে দেখে আমার তো ফার্স্ট লুকে দুর্দান্ত লাগলো। তার উচ্চতা, তার বডি স্ট্রাকচার, এবং অবশ্যই আমরা জানি নাচো কিন্তু একজন ঠান্ডা মাথার ডিফেন্ডার, কারণ ক্লাব কেরিয়ারে এত ম্যাচ খেলেছে। তারপরও কিন্তু তার যদি আমরা কথা বলি যে সেখানে খুব একটা বেশি কাট সমস্যা কিন্তু তার হয় না। তো সেক্ষেত্রে তার ফার্স্ট লুক দেখে যথেষ্ট ভালো লাগলো এবং নাচো সে কলকাতায় চলে এসেছে। তাকে পরবর্তী ম্যাচগুলোতে ব্যবহার করার সম্পূর্ণ রকম প্ল্যানিং কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস করবে, সেটুকু আমরা বুঝতে পারছি। এবং নাচো যেটা জানিয়েছে যে ইস্টবেঙ্গল তারা কিন্তু গত বছরে চ্যাম্পিয়ন দল, তো চ্যাম্পিয়ন দলে যুক্ত হতে পেরে এবং এরকম ঐতিহ্যশালী ক্লাবে যুক্ত হতে পেরে খুবই খুশি। কোচ তাকে যেই রকমভাবে ব্যবহার করবে সেই রকমভাবে সে নিজেকে মেলে ধরতে চায় এবং ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দেওয়ার জন্য কিন্তু নাচো নিজের 100% দেবে, সেটা কিন্তু নাচো জানিয়েছে। তো ভালো লাগলো, নাচো এসে গেছে। আরও বিদেশি প্লেয়ার তারাও কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু অফিসিয়ালি সাইন করিয়েছে অস্ট্রেলিয়ান উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার ক্রিসকে। তো ক্রিসকে নিয়ে সমস্ত আপডেট আমরা শেয়ার করেছি, যারা এখনও সেই ভিডিওটা দেখোনি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বুঝতে পেরে যাবে যে ক্রিস কীরকম প্লেয়ার। এবার অনেকেই কিন্তু ক্রিসকে নিয়ে মানে ওই একটু নাক সিটকানো ব্যাপার যে এরকম প্লেয়ারকে কেন ইস্টবেঙ্গল নিল। দেখো, ক্রিস কিন্তু একজন স্ট্রাইকার নয়, এটা মাথায় রাখতে হবে। সে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, প্রয়োজনে তাকে স্ট্রাইকার পজিশনে ব্যবহার করা যেতে পারে। সে মূলত উইঙ্গার। একজন উইঙ্গারের কাজ হচ্ছে সবসময় প্রেস করা এবং কিছু গোল অ্যাসিস্ট তার নামের পাশে থাকবে। তো সেই উইঙ্গারের বিচারের দিকে যদি আমরা তাকাই, তো সেক্ষেত্রে তার 264টা ম্যাচ তা হয়তো তার নামের পাশে রয়েছে, কিন্তু সে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটিয়েছে। তার দেখতে গেলে ওই 160 ম্যাচ মতন তার প্রপার সে গেম টাইম পেয়েছিল সেই অনুযায়ী। তো সেই পরিসংখ্যানে তার 56 গোল, 17টা অ্যাসিস্ট। একজন উইঙ্গার যে লেফট উইং রাইট উইংয়ে খেলতে পারে,
টাইপস অফ নোয়া সাদুই বলতে পারো, সেই রকম মানের প্লেয়ার। এবং যেইভাবে ক্রিস তার উত্থান হয়েছে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন এ লিগে খেলেছে, সেখানে এ লিগে 25 গোলের সাথে রয়েছে 11টা অ্যাসিস্ট। ইটালিতে দীর্ঘদিন ফুটবল খেলেছে এবং সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে তার, কিন্তু গ্রিসের সিটিজেনশিপও রয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও 17 ম্যাচে 2টো গোল রয়েছে। তো একজন উইঙ্গার প্লেয়ার হিসাবে যদি এই প্লেয়ারকে তোমরা বিবেচনা করো, বা তাকে যদি কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার বিবেচনা করো, আমি তো বলবো ঠিকঠাক সাইনিং। এবার অনেকে বলবে লাস্ট 2টো সিজন ভালো যায়নি, ইনজুরি হয়েছিল। ফুটবলে ইনজুরি হবেই, সেটাকে বাদ দিয়ে খেলা যাবে না। ইনজুরি প্রত্যেকটা প্লেয়ারের কম বেশি হয়, তারপরে তারা রিকভারি করে তারা সেই পুরাতন ছন্দে ফিরতে পারছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। একটা সময় দাঁড়িয়ে কিন্তু সেই প্লেয়ারটা 2019 সালে তার মার্কেট ভ্যালু 10 কোটি টাকা ছিল, তার পরবর্তী সময় পারফরমেন্স ঠিকঠাকই ছিল, কিন্তু সে যখন অস্ট্রেলিয়াতে আসে সেখানে প্লেয়ারদের যে প্রচুর দাম দিয়ে প্লেয়ারদের রাখা হয় না। এই প্লেয়ারটা এখন বর্তমানে ইস্টবেঙ্গল এসেছে 1.6 ইয়ারে, কিন্তু এই প্লেয়ারটা যখন 1 বছর খেলে নেবে দেখবে এরই দাম 3 কোটি টাকার ওপর হয়ে যাবে। তো ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু বিবেচনা করার কোনো মানেই হয় না। যেই টাকা ট্রান্সফার মার্কেটে শো হচ্ছে তার থেকে অনেক কম টাকায় ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে পেয়ে গেছে। এবং এই প্লেয়ার ভার্সেটাইল রোল, এটা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসের জন্য অত্যন্ত ভালো অপশান হবে। ড্যানি র্যামিরেস প্লাস যদি এই একজন প্লেয়ার এবং তার সাথে ক্রিস, তার সাথে যদি ইফিয়ংকে খেলানো হয় আপফ্রন্টে, আক্রমণটা কীরকম হবে একবার ভেবে দেখো তো। এবং যদি সেটাও না হয়, ক্রিসকে যদি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলানো হয়, ড্যানি র্যামিরেস রয়েছে, তার সাথে রাশিদ রয়েছে, এবং তার সাথে যদি আমরা কথা বলি যে ইফিয়ং রয়েছে, তো এই 4 জনকে যদি আপফ্রন্টে খেলানো হয়, অল ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়া হয়, যেটা যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ সেখানে যেরকম কোয়ালিটি অপশান রয়েছে। তো সেক্ষেত্রেও কতটা ভালো ইস্টবেঙ্গলের অ্যাটাক তৈরি হবে সেটা একবার ভাবো। এই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানিয়ে তোমাদের বোঝাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই সাইনিংটা খুব একটা খারাপ সাইনিংও হয়নি ইস্টবেঙ্গলের জন্য। এবং তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু ভারতীয় ডিফেন্ডার নরেন্দ্র গেহলট 25 বছর বয়সী সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলতে পারে, তাকে 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। অফিসিয়াল কনফার্মেশন আসতে দেরি হচ্ছিল, যাই হোক তার কনফার্মেশনও কিন্তু ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এসে গেছে। বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতার সাথে সাথে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের হয়ে ম্যাচ খেলেছে এবং আইএসএলে তার অভিজ্ঞতা রয়েছে, 100-র ওপর ম্যাচ খেলার অভিজ্ঞতা। অভিজ্ঞ ডিফেন্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে তাদের দলে নিয়েছে। নো ডাউট একটা ভালো ডিল হয়েছে, সেটা বলতেই হয়। তো এরপর একজন প্লেয়ারকে নিয়ে একটুখানি কথা বলবো, যাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ ট্রান্সফার মার্কেটে কথাবার্তা চলছে। তো সেই প্লেয়ার হচ্ছে 31 বছর বয়সী উগান্ডার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার উচে ইকুপেয়ু। তো এই প্লেয়ারকে যদি আমরা কথা বলি, সে কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে এবং তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু 60 লক্ষ টাকা। একটা সময় 6 কোটি টাকাও তার ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু ছিল। ফুটবলটা সে পুরোটাই খেলেছে তার বলতে গেলে ইংল্যান্ডে, একটা সময় কিন্তু সে স্কটল্যান্ডে কিছু ম্যাচ খেলেছে। লাস্ট সে স্কটল্যান্ডেই খেলছিল। ইংল্যান্ডের ফার্স্ট টায়ার লিগে যেটা বলো, সেখানে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু তার 92 ম্যাচে 12 গোলের সাথে রয়েছে 8 অ্যাসিস্ট, এবং তার সাথে ইংল্যান্ডের সেকেন্ড টায়ার লিগে 69 ম্যাচে 19 গোলের সাথে রয়েছে 9টা অ্যাসিস্ট, এবং চ্যাম্পিয়নশিপেও কিন্তু 64 ম্যাচে 11 গোলের সাথে 5টা অ্যাসিস্ট রয়েছে। যেখানেই খেলেছে প্লেয়ারটা কিন্তু গোল করেছে। তার নামের পাশে কিন্তু 63 গোলের সঙ্গে 38টা অ্যাসিস্ট রয়েছে। ফিজিক্যালি এবিলিটি তার দুর্দান্ত রয়েছে। উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি মতন উচ্চতা রয়েছে। উগান্ডার ন্যাশনাল টিমের হয়েও কিন্তু সে ডেবিউ করে নিয়েছে অলরেডি। তার সেখানে 7 ম্যাচে 2টো গোল রয়েছেন। বর্তমানে কিন্তু উগান্ডার ন্যাশনাল টিমের প্লেয়ার এই উচে। তো এই প্লেয়ারের সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের একটা যোগসূত্র তৈরি করা হচ্ছে। দেখো, ডেফিনেটলি ইস্টবেঙ্গল কিন্তু এই টাইপসের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, কিন্তু সেই নামটা আদেও উচে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। হ্যাঁ, শর্ট লিস্টেডের মধ্যে হয়তো এই উচে থাকতে পারে। আমি তো বলবো আরেকটু যদি ভালো মানের প্লেয়ার পাওয়া যায়, সে যদি স্ট্রাইকার পজিশনের হয়, খারাপ হবে না। এবং ইস্টবেঙ্গল খুব সম্ভবত তাদের ষষ্ঠ বিদেশি কিন্তু আরও একজন স্ট্রাইকারকেই আনতে চলেছে। দেখো, এই বছরে ইস্টবেঙ্গল খুব হাই প্রোফাইল দল গঠন করেনি বা করছে না, সেটা আমরা জানি। এবছরে এমন কিছু ইস্টবেঙ্গল সাইনিং করেনি যে যাকে নিয়ে কিন্তু সাইনিং অফ দ্য সিজন ভাবা হতে পারে। এমন একজন প্লেয়ারকে নিয়ে আসা হোক, সে যেন এফিয়ংকেও ব্যাকআপ করে দিতে পারে, সেরকম একজন যদি প্লেয়ারকে নিয়ে আসা যায়, সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে। লাস্ট সিজনে যেভাবে নিয়ে আসা হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে গোল্ডেন বুট জিতে সে চলে গেল। সেই টাইপসের যদি প্লেয়ারকে নিয়ে আসা যায় তাহলে তো খুবই ভালো হবে। তো দেখা যাক, ষষ্ঠ সাইনিং একজন অবশ্যই স্ট্রাইকার পজিশনের প্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই প্লেয়ার কে হয় সেই দিকে আমাদের নজর থাকবে, এবং দ্রুত সেই প্লেয়ারের সিগনেচারও কমপ্লিট করে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে এই মাসে, অর্থাৎ
আর একটা দুটো দিনের মধ্যেই হয়তো সেই প্লেয়ারের সাইনিংও হয়ে যাবে, এটুকু আমরা আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।